আমি নারীর ক্ষমতায়ন দিয়ে যদি শুরু করতে চাই, দেখুন নারীর ক্ষমতায়ন, নারী শব্দটাকে যদি সরিয়ে দিই এখান থেকে, যে কোনো ক্ষমতায়নের পূর্ব শর্ত, একেবারেই পূর্ব শর্ত স্বাধীনতা, আর এখানে হচ্ছে সামাজিক স্বীকৃতি। এই দুটো প্রশ্ন আসে। এই দুটো জিনিস না পাওয়া পর্যন্ত সেই অর্থে আসলে আপনি প্রথমত মানুষ ক্ষমতায়ন করতে পারে না। ক্ষমতা হচ্ছে অর্জনের বিষয়। আমরা সর্বোচ্চ যেটা করতে পারি, ওই পরিস্থিতি তৈরি করে দিতে পারি যেটাতে সমাজের 51% নাগরিকরা ধীরে ধীরে নিজেদেরকে ক্ষমতার কাছাকাছি নিয়ে আসতে পারবে। ক্ষমতায়ন এখানে বা রাষ্ট্র ক্ষমতা না, ক্ষমতায়ন বলতে তারা ওই ইন্ডিপেন্ডেন্সিটা অর্জন করতে পারবে। নারী কি তাহলে সামাজিকভাবে স্বাধীন নয়? নারী সামাজিকভাবে স্বাধীন, কিন্তু ক্ষমতায়নের প্রশ্নটা যখন আসে তখন সেখানে আসে অর্থনৈতিকভাবে নারী স্বাধীন কিনা। এখানে আলাউদ্দিন ভাই একটি কথা বলেছেন যে আমাদের গ্রামেগঞ্জে অনেক জায়গায় দেখতে পাই যে সমাজের অর্থনৈতিক মূল চালিকা শক্তি সেই পরিবারের নারীটা, কোনো একটি পরিবারের নারী। সে হয়তো গরু পালে, ছাগল পালে, মুরগি পালে, বাড়িতে শাকসবজি লাগায়, ধান গম তামাকের যখন ফসল ওঠে সেই ফসল ঘরে তোলার সময়টাতে একটা বৃহৎ পরিমাণ একটা ফ্রি লেবার ঘরের নারীরা দেয়, বউটা দেয়, মাটা দেয়, গিন্নিটা দেয়, মেয়েটা দেয়। এই ফ্রি লেবার, এটা যদি ফ্রি না হতো, এই লেবার কস্টিং কিন্তু আমাদের প্রডিউস কস্ট আরও অনেক বেশি বাড়িয়ে ফেলত। নারী গৃহকর্মে তার যে সময়টা দেয়, গৃহকর্মে তার এই জিনিসটাকে তো আমরা এখন পর্যন্ত উৎপাদনশীলতার মধ্যেই ধরতে পারিনি। পুরো গৃহকর্মে নারীর যে অবদান, নারীর যে পরিশ্রম, এই পুরো পরিশ্রমটার কোনো অর্থনৈতিক মূল্য বাংলাদেশের জিডিপিতে কাউন্ট করা হয় না। ঠিক একইভাবে কাউন্ট করা হয় না কৃষি খাতে, মৎস্য খাতে, কিংবা একটি বাড়ি একটি খামার প্রজেক্টের মতো যত ধরনের যে বিষয়গুলো রয়েছে, সেখানেও নারী যে ফ্রি লেবারটা দেয় সেটারও কোনো ধরনের কোনো কাউন্ট হয় না। কিন্তু এইটার কাউন্ট যদি হতো তাহলে আমাদের রেশিওটা আরও বেশি কমে আসতো। নারীকে যখন লেস প্রডিউসিং পার্ট অফ সোসাইটি হিসেবে দেখানো যায়, তখন নারীর জন্য সুযোগ সুবিধা কমিয়ে আনার লজিকগুলো বাড়ে। আমরা বলতে পারি আমরা একজন নারী শ্রমিক শারীরিকভাবে যতটুকু শ্রম দিতে পারবে, পুরুষ শ্রমিক তার সাথে তার চাইতে অনেক বেশি দিতে পারবে। কিন্তু একই সাথে এই নারী শ্রমিক এই শ্রমবাজার থেকে বের হয়ে তার গৃহকর্মে যে শ্রমটা দিচ্ছে, সেই শ্রমটা যদি আপনাকে অর্থের বিনিময়ে নিতে হতো কোথাও থেকে, তাহলে আপনাকে কিন্তু একটা বড় অঙ্ক টাকা পে করতে হতো। কিন্তু আপনি আপনার ঘরের নারীকে সেই টাকাটা পে করছেন না। এই জিনিসটা যদি মেজার করা যায়, এটার পরিমাপ করা গেলে জিডিপিতে নারীর অংশগ্রহণ এটা অনেক বেশি দেখাবে। উৎপাদনশীলতার দিক থেকে নারী পুরুষের যে একটা দূরত্ব রয়েছে, মানে পার্সেন্টেজটাতে যে দেখায় যে নারী কম উৎপাদনশীল, এই পরিমাপটা কমে আসবে, এই বৈষম্যটা দূর হবে বলে আমার বিশ্বাস। আরও কিছু বিষয় তুলে ধরি। অর্থনৈতিক স্বাধীনতা আসে আপনি কত টাকা ইনকাম করছেন তার উপরে না, আপনি টাকাটা কীভাবে খরচ করতে পারছেন তার উপরে। আমাদের সমাজে এখন পর্যন্ত ইনকামের সেক্টরটাতে হয়তো নারীরা কিছুটা স্বাধীনতা অর্জন করতে পেরেছে। চাইলেই ক্লাস 8 পাশে একজন গৃহবধূ 10টা মুরগি পালতেই পারে, কিন্তু এই 10টা মুরগি থেকে তার যে ইনকাম, সেটাকে আসলে সে নিজের মন মতো খরচ করতে পারছে কিনা। যখন ক্ষমতায়নের প্রশ্নটা আসবে, তখন আসবে এই স্বাধীনতা এবং সামাজিক স্বীকৃতির বিষয়গুলো। নারীর ক্ষমতায়ন নিয়ে যখন কথা হয়, তখন একই সাথে এখানে উঠে আসে নারীর সামাজিক স্বীকৃতি, সামাজিক, আর্থিক এবং নাগরিক নিরাপত্তা, এবং সেই সাথে নারী শিক্ষার বিষয়টা। আমি এখানে আরও কয়েকটা বিষয় তুলে ধরি, যদি সময় নিয়ে খুব বেশি তাড়াহুড়া না থাকে। দেখুন, নারীর নাগরিক নিরাপত্তা কতটুকু রয়েছে সেটা বাংলাদেশে গত 4 মাসে 214টি, রামিসার কেসটাকে ধরলে 215টি, ধর্ষণ কেস শুধুমাত্র এটা হচ্ছে মামলা দায়েরই হয়েছে, ঘটনা ঘটেছে আরও অনেক বেশি। মৃতের সংখ্যাও এখানে নেহাত কম না। এত বৃহৎ এই যে, এবং এর মধ্যে আপনারা যেন অবাক হবেন, অর্ধেকের বেশি হচ্ছে মাইনর রেপ, ইনসেস্ট রেপের ঘটনাগুলো এত বেশি বেড়ে যাচ্ছে যে নারীর একেবারেই তার জীবনযাপনের যে নিরাপত্তা, নাগরিক হিসেবে তার যে নিরাপত্তাটা রাষ্ট্রের কাছে পাওনা, সেই নিরাপত্তাটা কোনোভাবেই আর বলা যাচ্ছে না যে নিশ্চিত হচ্ছে। কোনো আর্গুমেন্টের প্রয়োজন নেই, কোনো তর্ক বিতর্কের প্রয়োজন নেই। চাক্ষুষ প্রমাণ দেখাচ্ছে যে নারী বর্তমানে বাংলাদেশে, নারী এবং শিশুরা সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবেই অনিরাপত্তার মধ্যে রয়েছে। যতদিন না নিরাপত্তা নিশ্চিত হবে, ততদিন ক্ষমতায়ন অনেক দূরের প্রশ্ন। ওই প্রশ্নে আমরা যেতেই পারবো না, ওই আলাপটাই আমরা দিতে পারবো না যতক্ষণ না নিরাপত্তা নিশ্চিত হবে। এবং এইখানে নারীর সাথে শিশু শব্দটা যুক্ত করা খুবই জরুরি, কারণ শিশু শ্রম বাংলাদেশে যেটা হয় সেটাও আসলে চিপ লেবার, এবং বহুলাংশে এই জিনিসটাও আসলে ফ্রি লেবার হিসেবেই যায়। শিশু শ্রম আইনটা নিয়ে আমাদের ভাবা উচিত। বাংলাদেশের শিশুদের শিক্ষা
মননশীলতা এবং তাদের কৈশোরের নিরাপত্তা আমরা দিতে পারছি না। রামিসার ঘটনা ঠান্ডা হতে না হতে 10 বছরের আবদুল্লাহ লাশ পাওয়া গিয়েছে। তো বিষয়টা হচ্ছে যতদিন পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত না হবে, সামাজিক স্বীকৃতি দেওয়া না যাবে, অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা না যাবে, ততদিন ক্ষমতায়নের প্রশ্নের বেসিক আলাপটা আমরা দিতে পারবো না। শিক্ষার আলাপটাও তাই। শিক্ষা, এই যতগুলো কথা বললাম, চাইলে এটার সাথে লিঙ্ক করাই যায় শিক্ষাকে। আমি লিঙ্ক করতে চাই না। আমি যখন প্রাইমারি, হাই স্কুল, কলেজের শিক্ষার্থী ছিলাম, তখন ক্রমাগত প্রত্যেক দিন সন্ধ্যার পরে পড়তে বসতে হতো। সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে পড়তে বসতে হতো, স্কুল থেকে এসে বিকালবেলা পার হলে সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পর হাত মুখ ধুয়ে পড়তে বসতে হতো। আমার ছোট ভাই বোন এখন যারা আছে, ওদের যে কারিকুলাম, ওদেরকে আমি এখন আর পড়তে বসতে দেখি না। ওদের বক্তব্য হচ্ছে, আপু পড়াই লাগে না, এইভাবে আসলে তোমাদের মধ্যে এখন কি আর আপু ওই দিন আছে যে 4-5 ঘন্টা রাত 11টা পর্যন্ত পড়তে হবে? তো পড়া লাগে না, আমাদের হয়ে যায়। কেমনে হয়ে যাইতেছে আমি আসলে জানি না, বুঝি না। তো বিষয়টা হচ্ছে, শিক্ষার কারিকুলাম বর্তমানে যেটাই থাকুক, সেটা শিক্ষার্থীদের বই থেকে দূরে নিয়ে গিয়েছে। আমি শিক্ষা নিয়ে খুব বেশি বিশেষজ্ঞ নই, কিন্তু আমি মাত্র আমার শিক্ষা জীবন পুরোপুরি শেষও করে আসতে পারি না, এখনও একটু বাকি আছে। সেখান থেকে আমি বলতে পারি, যেই কারিকুলাম শিক্ষার্থীকে বই থেকে দূরে করে, সেই কারিকুলাম খুব একটা উপযুক্ত নয়। বই থেকে যখন শিক্ষার্থীরা দূরে সরে যাচ্ছে, সেই সময়টা তারা অনলাইনে দিচ্ছে। এই অনলাইনে কোন প্ল্যাটফর্মে দিচ্ছে, রেড পিলের চক্করে তারা পড়ছে কিনা, তারা বই থেকে সরে গিয়ে মাদকের চক্করে পড়ছে কিনা, বাংলাদেশে তো পর্যাপ্ত খেলার মাঠ আর সরকার রাষ্ট্র রাখতে পারেনি। অবকাঠামোগত অবনয়নের কারণে এখন আর শিক্ষার্থীরা বই থেকে উঠে খেলতে যেতে পারে না। তাহলে তারা আসলে কোন কাজে ওই সময়টা ব্যয় করছে, এটা নিয়ে আমার মনে হয় অভিভাবক এবং শিক্ষক সমাজ তো যথেষ্টই চিন্তাগ্রস্ত। কারিকুলামের সাথে যুক্ত যারা, তারাও একটু চিন্তা করবেন। শিক্ষা জিনিসটা একেবারেই বেসিক। বর্তমানে আমরা দেখি, আমি যতটুকু মনে করতে, একটু ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, সম্ভবত 5-7 মাস আগের ঘটনা। একজন শিক্ষার্থী খুব দুঃখ করে ফেসবুকে পোস্ট করেছিলেন যে, আমি 23 বছর ধরে শিক্ষকতা করছি, কখনো আমি এরকম কোনো শিক্ষার্থীকে দেখিনি যে আমার 11-12 বছরের শিক্ষার্থীরা এমন যৌন কুৎসিত ইঙ্গিতময় কথাবার্তা শিক্ষিকাদের উদ্দেশ্যে ছুড়ে দেয়। একটু ভেবে দেখা উচিত যে কোথায় আসলে পরিবর্তনটা ঘটে গেছে। চেঞ্জিংটা তো একদিনে আসেনি, মোটামুটি অনেক দিন ধরেই শিক্ষা খাতটাকে এভাবে ধ্বংস করা হচ্ছে ধীরে ধীরে। হীরক রাজার দেশে আমরা শুনে এসেছি, হীরক রাজা বলে যে যত কম জানে তত বেশি মানে। এখন আমাদেরকে কি উইলিংলি কম জানানো হচ্ছে কিনা, যেন আমরা বেশি হুজুর হাত জোর করে থাকি, এটা নিয়ে ভাবার সময় এসেছে। যতদিন না শিক্ষার্থীদের শিক্ষা কারিকুলাম তাদের বয়সোচিত হবে, যতদিন না শিশুশ্রম পুরোপুরি বন্ধ করে শিশু কিশোরদের একটি নিরাপদ কৈশোর শৈশব দেওয়া যাবে, যতদিন না নারী এবং শিশুদের সামাজিক স্বীকৃতি, নাগরিক সামাজিক আর্থিক নিরাপত্তা দেওয়া যাবে, ততদিন ক্ষমতায়ন অনেক দূরের প্রশ্ন। আমরা আশা রাখি আমরা এই সংসদকালীন সময়ে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আরও বেশি কথা বলতে পারবো। আপনারা যারা নাগরিক সমাজ রয়েছেন, আমাদের জানাবেন এই সমস্ত সমস্যা নিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি। সমস্যাগুলো অ্যাড্রেস করা শুরু হলে সমাধান কিছুটা এগিয়ে আসে। আশা রাখি সমস্যাগুলো খুব দ্রুত, না হলেও কোনো একদিন বাংলাদেশে সমাধান করা সম্ভব, একদিনে না হলেও কোনো একদিন নিশ্চয়ই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং আসার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।